ভারতবর্ষের ঐতিহাসিক জায়গার ঐতিহাসিক কিছু মুহূর্ত রইল শুধুমাত্র আপনাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। ভ্রমণ পিপাসু মানুষের কাছে পাহাড় যেরকম খুবই সুন্দর, ঠিক তেমনি সমুদ্র কিন্তু খুবই সুন্দর। এরই মাঝে দাঁড়িয়ে জঙ্গল থেকে মন্দির, সেগুলো কিন্তু কিছু কম যায় না। এরই পাশাপাশি আমাদের এই ভারতবর্ষের কোনো এক প্রান্তের কোনো একটি আন্তর্জাতিক সীমান্ত থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে অবস্থিত সকল ঐতিহাসিক স্থানের সৌন্দর্যও কিন্তু কিছু কম নয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে ভারতবর্ষের কোনো এক প্রান্তে কোনো একটি আন্তর্জাতিক সীমান্ত থেকে শুরু করে ভারতবর্ষে অবস্থিত বেশ কিছু ঐতিহাসিক স্থানের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা যাক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অমৃতসর। মজুমদার এজেন্সির পক্ষ থেকে আমি প্রখর। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের ভালোবাসায় ভালোই আছি। তো আজকে এই একটা নতুন এপিসোড নিয়ে আসছি। পরপর প্রত্যেকটা এপিসোড তো দেখলেনি। তো আজকের এপিসোডটা থাকবে সে দেখুন, আমাদের এবার আস্তে আস্তে বাড়ি ফেরা পাড়াটা শুরু করবো আমরা। তো আজকে অমৃতসর থেকে আপ টু দিল্লি অবধি থাকবে। তার মধ্যে আমরা চণ্ডীগড়টাও রাখবো। মানে চণ্ডীগড়ে আমরা এই অমৃতসর থেকে চণ্ডীগড় যাবো, ওখানে ট্রেন ধরবো, চণ্ডীগড় থেকে দিল্লি থেকে অবধি শেষ করবো। পরের এপিসোডটা আবার দিল্লি থেকে পরের ট্রেনটাতে সমস্ত তুলে ধরার চেষ্টা করবো। তো দেখুন, আমরা হলাম ভ্রাম্যমাণ ভবঘুরে, আপনারা জানেন। সেখান থেকে পুরো আমরা এতদিন ধরে ঘুরে আসছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা গেলাম, 2-3টে রাজ্যে, সেগুলোকে আপনার তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে অমৃতসরের লোকাল কিছু ঘুরবো, যার মধ্যে চেষ্টা করবো ওয়াঘা বর্ডারকে রাখার, যেমন চেষ্টা করবো জালিয়ানওয়ালাবাগকে রাখা। কতটা পারবো আমি জানি না, আগের এপিসোডে দেখে জালিয়ানওয়ালাবাগকে আমরা বাইরে থেকে আজকে ঢোকার চেষ্টা করবো ভিতরে। তো কীরকম লাগছে বলবেন, লাইক সাবস্ক্রাইব ফলো করবেন। আর হ্যাঁ, প্লিজ একটা রিকোয়েস্ট, যারা দেখছেন প্রত্যেকের প্লিজ আবারও বলবেন সাবস্ক্রাইব করবেন। কারণ কি আবারও বলা সাবস্ক্রাইব করার পিছনে, সেই সাবস্ক্রাইব যত আপনারা করবেন ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। বহু মানুষ হয়তো বেশ কিছু তথ্য জানে না, সেটা তারা জানতে পারবে। যারা ঘরে বসে বিভিন্ন জায়গায় যেতে পারে না সময়ের অভাবে বা শারীরিক কোনো অসুস্থতার জন্য, তারা এগুলো দেখে দিলে তারা সে আনন্দটা উপভোগ করতে পারবে। সবার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা রেডি হয়ে গেছি, বাইরে বৃষ্টি হচ্ছে আর কি। তো বলছে সেজন্য গিয়ে কতটা কি ঘুরতে পারি দেখাই আপনাদেরকে। তো এটা সকালে যখন যাবো একটু ব্রেকফাস্ট করে আমরা ঘোরা স্টার্ট করবো। সমস্তটা তুলে ধরার চেষ্টা করবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এবং আমরা আমাদের মতো করে যে আনন্দটা করছি সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো আপনারা বলবেন এবং আমাদের পথে চোখ রাখুন এবং সমস্ত আনন্দটা উপভোগ করতে থাকুন। তো চলুন এখন যাওয়া যাক। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মার্কেটের মধ্যে যে আমরা এখন জালিয়ানওয়ালাবাগের দিকে যাচ্ছি। এখানে যে বৃষ্টি হচ্ছে মোটামুটি আছে ওয়েদার, কিছুটা কালে গরম ছিল কিন্তু আমার বৃষ্টির জন্য টেম্পারেচারটা একটু কমে গেছে। মানে ইন্ডিয়া যে ভার্সাইলের এলাকা, মানে ভার্সাইলের একটা কান্ট্রি, তার প্রমাণ হচ্ছিল বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ওয়েদার কন্টিনিউ করে। তো এখন এখানে আবার কাল গরম ছিল, আজকে আবার বৃষ্টি। চলুন জালিয়ানওয়ালাবাগটা যাই। আমরা ছোলা ভাটুরে খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট সস্তায় করলো, খুব একটা দাম করলো না, রিজনেবল প্রাইসের মধ্যে হয়েছে। চলুন মার্কেটের মধ্যে দিয়ে আমরা এখন জালিয়ানওয়ালাবাগ যাচ্ছি। তো জালিয়ানওয়ালাবাগ গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখি এরকম কী পরিস্থিতি, ওখানে কিছু এন্ট্রি ফিস কিছু লাগে কিনা বা ঢোকার কি সিস্টেম আছে দেখা যাক। ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন জালিয়ানওয়ালাবাগের সামনে চলে এসেছি। এই দেখুন পিছনে যে স্ট্যাচুটা জালিয়ানওয়ালাবাগের, এবং এই হচ্ছে এন্ট্রেন্স গেট। তো চলুন ভিতরে যাওয়া যাক, জালিয়ানওয়ালাবাগটা কীরকম কী, গিয়ে এখানকার ইতিহাস কিছু যেগুলো আমরা জানি যতটুকু আমরা ততটা শেয়ার করছি। ভিতরে ঢুকে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের সেই বিখ্যাত এবং ফেমাস ঐতিহাসিক জায়গা জালিয়ানওয়ালাবাগের ভিতরে ক্রমশ প্রবেশ করে চলেছি। আমরা অবশ্যই জালিয়ানওয়ালাবাগের ভিতরে ঢুকলাম। এই জালিয়ানওয়ালাবাগের মোটামুটি সেই সমস্ত কিছু, সালটা 1919, ব্রিটিশ গভর্নমেন্ট তখন সাইমন কমিশন এই জায়গার মানুষদের এগেনস্টে একটা রুলস নিয়ে এলো, যার প্রতিবাদ স্বরূপ মানুষরা, এখানকার সমস্ত লোকাল মানুষরা এই জায়গাতেই সমবেত হয়েছিল প্রতিবাদের জন্য। কিন্তু তখনকার সেই ব্রিটিশ গভর্নমেন্ট যারা সেটা মানে মনে করেছিল অন্যায় করছে মানুষ, তার প্রতিবাদ স্বরূপ তারা ওই সকল মানুষকে গণহত্যা করেছিল এই জায়গায় দাঁড়িয়ে।
তাদের আত্মার শান্তি কামনার জন্য পরবর্তী সময় ভারতীয় সরকার এই জায়গাটাকে রিনোভেট করে। কিন্তু যখনই আপনারা আসলে দেখবেন ভিতর থেকে না, মন থেকে একটা ফিল আসবে বা ব্যাক অফ মাইন্ডে ঘুরবে যে সেই গণহত্যার কথা, যেখানে এই জায়গাতে সেই মানুষগুলো, এতগুলো মানুষের প্রাণ তারা বিসর্জন দিয়েছিল দেশ স্বাধীনতার জন্য। তো তাদের আত্মার শান্তি কামনা করে তারা যেখানে থাকুক না কেন, এই আশায় রাখবো তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং আপনাদেরকে বলবো আপনারা এখানে আসুন, ঘুরে যান, খুব সুন্দর জায়গা, এন্ট্রি ফিস কিছু লাগে না। এবং যেটুকু জানতে পারলাম, এভরিডে 6:30, ওই 6টা থেকে 6:30 থেকে, মানে 6টা 6:30টার মধ্যে শুরু করে 7টা থেকে 7:30, মানে ওই সময়টা লাস্ট বন্ধ হওয়ার ঠিক আগে দিক দিয়ে এখানে লেজার শো হয় ওই মানুষগুলোর স্মৃতির উদ্দেশ্যে। তো চলুন ভিতর দিকে ঘুরে ঘুরে দেখা যাক। এবং ওই লেজার শোতেও সেরকম কোনো এন্ট্রি ফিস কিছু লাগে না। বেশ সুন্দর জায়গা, এই চারিদিকে মাঠ রয়েছে এবং সাজানো গোছানো জায়গা, একটা অবিশ্বাস্য ফিলিং হচ্ছে মন থেকে। তো চলুন আমরাও ঘুরে দেখছি এবং আপনাদের ঘুরে দেখাচ্ছি। আগে গিয়ে দেখা যাক কতটা কি আছে না আছে। এটি হলো সেই বিখ্যাত জালিয়ানওয়ালাবাগের প্রধান প্রবেশ পথ এবং আপনারা দূরে দেখতেই পাচ্ছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে থাকা প্রত্যেকটি মানুষের স্মৃতি উদ্দেশ্যে গড়া একটি মূর্তিসমূহ। এই স্মৃতির উদ্দেশ্যে স্ট্যাচুটা করা আছে আর কি। এই মানুষগুলো, যে মানুষগুলো গণহত্যা হয়েছিল, এবং এই দূরে দেখা যাচ্ছে দেখুন এই জায়গাটাতে পার্টিকুলারলি এখানে যে গুলির ছাপগুলো এখন রয়েছে এবং এইটা তাদের সমস্ত সমাধিগুলো আছে এদিকে। তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, বেশ সুন্দর জায়গা। বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে আমাদের। তো চলুন আস্তে আস্তে ঘুরে দেখি আমরা, আপনাদেরও দেখাতে থাকি। এই সেই জায়গাগুলো দেখুন, এই যে সাদা সাদা মার্কিং করা আছে, এগুলোতে সেই গুলির মানে এখনও চিহ্নগুলো রয়ে গেছে। এইগুলো দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে যে কীভাবে মানুষগুলোকে এখানে মেরেছিল, গণহত্যা করেছে। তো চলুন আমরা ঘুরে দেখছি। খুবই বৃষ্টি পড়ছে জোরে, তাও দেখছি যতটা পারছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। কথিত আছে এখানকার ইতিহাসে এটি হলো সেই সকল হত্যাকাণ্ডে থাকা মানুষদের স্মৃতিসমূহ। আমাদের জালিয়ানওয়ালাবাগ দেখা কমপ্লিট হয়ে গেলো, এই এক্সিট গেট পিছনে। তো এবার হোটেলের দিকে যাওয়া যাক। আমরা গাড়ি নিয়ে বেরাবো ওয়াঘা বর্ডারের দিকে, সেরকমই মোটামুটি পরিকল্পনা আছে। দেখা যাক কতটা কী করা যায়, গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে। আমরা বেরিয়ে পড়লাম এখন গাড়ি নিয়ে, হোটেল চেক আউট করে। তো আপাতত এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াঘা বর্ডার। তো বলছে তো নাকি ঘন্টাখানেকের মতো টাইম লাগবে এখান থেকে, কিন্তু খুবই জ্যাম আছে রাস্তাঘাটে। আপাতত কিছুটা ফাঁকা পেলাম। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে। এখানকার লোকাল যা মার্কেট, লোকাল মানুষের সমস্ত কালচার সমস্ত তুলে ধরার চেষ্টা করবো এখানে, যেতে দোকান পাট সমস্ত কিছু। চলুন যাওয়া যাক আগে, যেতে আপনার সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। বৃষ্টিটা বন্ধ হওয়াতে আমরা বেরিয়ে পড়লাম। আগে যেতে আপনার সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। ভারতবর্ষের অন্যতম আন্তর্জাতিক সীমান্ত ওয়াঘা বর্ডার, সেটি কিন্তু পাঞ্জাবের অমৃতসরেই অবস্থিত। অমৃতসরের গোল্ডেন টেম্পল এরিয়া থেকে ওয়াঘা বর্ডারের দূরত্ব মাত্র 30 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। কিন্তু আমরা বলবো আপনারা যখনই অমৃতসরের গোল্ডেন টেম্পল এরিয়া থেকে ওয়াঘা বর্ডার দেখতে যাবেন, হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে যাবেন, কারণ পাঞ্জাবের অমৃতসর এরিয়া কিন্তু খুবই কনজেস্টেড। সেক্ষেত্রে আপনাদের পৌঁছাতে অতিরিক্ত সময় লাগতেও পারে। আজ নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে, কারণ এই ঐতিহাসিক রাস্তা দিয়ে এই ঐতিহাসিক জায়গা যেতে পারার জন্য। আপনারা যখনই অমৃতসরের গোল্ডেন টেম্পল এরিয়া থেকে ওয়াঘা বর্ডার যাওয়ার চেষ্টা করবেন, আপনারা চাইলে আগে থেকে পার্সোনাল গাড়ি বুকিং করেও রাখতে পারেন। এছাড়া এখানে লোকাল ট্রান্সপোর্টও আছে, আপনারা চাইলে সেই সুবিধাটাও নিতে পারেন।
পাঞ্জাবের অধিকাংশ মানুষই হলো শিখ ধর্মের মানুষ। আমাদের এই ভারতবর্ষ যে কতটা বৈচিত্র্যপূর্ণ দেশ এবং আমাদের এই ভারতবর্ষে যে কত ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে তার আরও একটি নিদর্শন হলো এই পাঞ্জাবের অমৃতসর। কারণ আমরা কয়েকটা বাঙালি এই পশ্চিমবঙ্গ থেকে ঘুরতে গেছি অমৃতসরে, সঙ্গে এই শিখ ধর্মের মানুষদের ভালোবাসা ও সহযোগিতাকে পাশে নিয়ে। আপনারা চেষ্টা করবেন দুপুর 3টের মধ্যে এই ওয়াঘা বর্ডারে পৌঁছে যাওয়ার জন্য, কারণ দুপুর 3টের সময় ওয়াঘা বর্ডারের প্রধান দরজা সাধারণ মানুষের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় এবং এর পাশাপাশি বিকেল 5টা থেকে শুরু হয় ভারতীয় আর্মিদের সেই বিখ্যাত কালচারাল প্রোগ্রাম, যেটা তারা প্রতিনিয়ত সাধারণ মানুষের উদ্দেশ্যে করে থাকে। এই ওয়াঘা বর্ডারের বাইরে বেশ কিছু ছোটো বড়ো খাবারের দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। আমরা এই মাত্র জাস্ট ওয়াঘা বর্ডার এসে পৌঁছালাম, সেই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ওয়াঘা বর্ডার। মানে ভিতর থেকে না একটা গুজবাম কাজ করছে। পিছনে দেখুন এই ওয়াঘা বর্ডারের সীমান্ত, ওই পাটটা হচ্ছিল পাকিস্তানের লাহোর, এই পাটটা আমাদের ইন্ডিয়ার পাঞ্জাব। আমরা যাবো, একটু বাদে প্যারেড শুরু হবে। বিশ্বাস করুন একটা ভিতর থেকে অন্যরকম ফিলিং হচ্ছে একটা, যে এতদিন একটা সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি যেখানে আমাদের জন্য ভারতীয় সৈন্যরা রাতের ঘুমকে সুনিশ্চিত করে। সেই জায়গায় এসে তাদের সম্মান জানিয়ে, তাদেরকে রেসপেক্ট জানিয়ে আজ প্যারেড দেখতে। তো চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে কীরকম কী দেখছি, তো গিয়ে ভিতরে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন ওয়াঘা বর্ডারে ওই দেখুন কাঁটাতারের যে তারগুলো দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না কতটা। ওই পারটাই হচ্ছিলো গিয়ে লাহোর, এই আপনাদের কাঁটার তার দূরে দেখা যাচ্ছে, আর এই পারটা ইন্ডিয়া। তো চলুন ভিতরে যাওয়া যাক। এবং ওটা হচ্ছিলো গিয়ে LOC, এবং পিছনটা হচ্ছিলো গিয়ে পাকিস্তান অকুপাই বর্ডার POB আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখছি করুন কি আছে না আছে। বর্ডারে জাস্ট আমরা এই মাত্র এসে পৌঁছালাম। এই মানে ভারত পাকিস্তান যে আটারি বর্ডার, মানে ওয়াঘা বর্ডার, এই ওয়াঘা বর্ডারে দেখুন একটা বোর্ড দেওয়া আছে যেখানে লেখা আছে ইন্ডিয়ান ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। যেটুকু আমরা কথা বলে জানতে পারলাম, এই পাঞ্জাবি যে খাবার বলুন বা যে কোনো খাবারের দোকান, এটা লাস্ট বর্ডার। এখান থেকে এরা পাকিস্তানকে এবং ডিভাইড হচ্ছে, ইন্ডিয়া শুরু হচ্ছে। তো এখানেই লাস্ট খাবারের দোকান, আবার এটাই ফার্স্ট খাবারের দোকান। তো আমরা এখনও গিয়ে দেখছি ভিতরে কি খাওয়া দাওয়া পাওয়া যায়। ভিতরে মোটামুটি খাবারটা ক্যান্টিন মতো পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে দেখছি, গিয়ে দেখে কীরকম কী আপনাদের বলছি। এবং দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে BSF-এর ক্যাম্প, মানে ক্যাম্প লেগে আছে, ওই দূরে দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি কতটা। দেখুন একটা অন্যরকম ফিলিং হচ্ছে দূরে। ওই দূরে দেখুন সবুজ গ্রিন কালারের একটা বোর্ড দেওয়া রয়েছে ওই উপরে, ওটা হচ্ছে কি আর্মি ক্যাম্প, টাওয়ার বলতে পারেন একদম। তো চলুন ভিতরে দেখছি কী খাওয়া দাওয়া পাই। মোটামুটি 3টের সময়, এখানে যা শুনলাম আমরা জানতাম 2টোর সময় খোলে, কিন্তু এখানে জানতে পারেন 3টের সময় গেট খোলে, 5টায় প্যারেড শুরু হয়, 5:30 অবধি চলে, 8 ঘন্টার মতো। তো চলুন যতটা পারবো আপনার তুলে ধরার চেষ্টা করবো। তবে লাঞ্চ করেই যাবো, আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার। এই হলো সেই ওয়াঘা বর্ডারে থাকা ভারতীয় আর্মিদের দ্বারা পরিচালিত খাবারের একটি রেস্টুরেন্ট। আমরা এখান থেকে কিছু খাবার খেয়ে তার টেস্ট উপভোগ করে দেখলাম। আপনারা চাইলেও এখান থেকে কিছু খাবার খেয়ে দেখতেও পারেন। এখানে খাবারের দাম খুব একটা কম না হলেও খাবারের মান কিন্তু খুবই ভালো। আমরা দুপুরের লাঞ্চ শেষ করে আস্তে আস্তে ওয়াঘা বর্ডারের ভিতরে প্রবেশ করছি। এরই মাঝে আপনাদের একখানা তথ্য দিয়ে রাখি, এই ওয়াঘা বর্ডারের ভিতরে প্রবেশ করতে কোনো মানুষের কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। আমরা এখন ঢুকছি ওয়াঘা বর্ডারের প্যারেড গ্রাউন্ডের ভিতরে, এই দেখুন পিছনে। তো চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি কীরকম কী না কি। 5টা থেকে শুরু হবে বলছে প্যারেড। আর যারা আসবেন প্রত্যেকে একটা কথা বলছি, এখানে যখন ঢুকবেন না, ব্যাগপত্র গাড়িতে রেখে আসবেন, কারণ বহু জিনিসকে অ্যালাউ করে না। সুতরাং চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খালি পার্স ছাড়া কিছু অ্যালাউ ওরা করে না। আমরা ঢুকে পড়েছি বর্ডারের সেই ফেমাস জায়গায় যেখানে প্যারেড হয়। এই দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে পিছনে, ভারতীয় ফ্ল্যাগ, এটা হচ্ছে ভারতীয় সীমান্ত। এবং ওই দূরে দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে পাকিস্তান সীমান্ত, পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে। চলুন আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, তো কতটা দেখাতে পারবো জানি না।
তো একটু বাদে প্যারেড শুরু হবে। এখানে সমস্ত মানুষেরা বসে আছে প্যারেড দেখার জন্য। তো চলুন প্যারেডটা শুরু হোক, যতটা আমরা পারবো আর কি সেখানে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের পথে চোখ রাখবেন। আর এটা না ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, এবং এই ফিলিংসটা আরও বাড়বে যখন প্যারেডটা চালু হবে। চলুন প্যারেড শুরু হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তার আগে সাইডে ভিউটা সমস্ত কিছু দেখে নিই। পাঞ্জাবের ভারত পাক সীমান্তে অবস্থিত এই ওয়াঘা বর্ডার হলো অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক একটি জায়গা। এই ওয়াঘা বর্ডারের এক প্রান্তে যেরকম অবস্থিত পাকিস্তান, ঠিক তেমনি অপর প্রান্তে অবস্থিত আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষ ও পাকিস্তানের মাঝে অবস্থিত রেলওয়ে পথের মধ্যে ভারতবর্ষের দিক থেকে শেষ এবং অন্তিম রেলওয়ে স্টেশনটি হলো শ্যাম সিং রেলওয়ে স্টেশন। কোনো ব্যক্তি যদি এই রেলপথের দরুন ভারতবর্ষ থেকে পাকিস্তানের মাটিতে পা রাখতে যায়, সেক্ষেত্রে ভারতবর্ষের দিক থেকে শেষ এবং অন্তিম রেলওয়ে স্টেশনটি হলো শ্যাম সিং রেলওয়ে স্টেশন। সেটি ক্রস করা মাত্রই রেলপথের দরুন খুব সহজেই পাকিস্তানের মাটিতে পা রাখা যায়।
দেখতে দেখতে ভারতীয় আর্মিদের সেই বিখ্যাত প্যারেডের সুন্দর মুহূর্তগুলো প্রায় শেষ হওয়ার মুখে। এবারই শুরু হতে চলেছে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য, সাধারণ মানুষদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের সুন্দর কিছু প্রতিচ্ছবি। ঢুকেছি খেলা কি সৌভাগ্য করে ভাই, ওরা গেল। আর্মিদের থেকে ফুল ফেস্টিভ মুড অন, দেখুন খালি। আমাদের এবারের মতো পাঞ্জাব ভ্রমণের মধ্যে দিয়ে ওয়াঘা বর্ডারের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা প্রায় শেষ হওয়ার মুখে। এবার আমরা এই ওয়াঘা বর্ডারের সুন্দর মুহূর্তগুলোকে মনের মধ্যে নিয়ে এবং এই ওয়াঘা বর্ডারকে পিছনে ফেলে আস্তে আস্তে আমাদের পরবর্তী ডেস্টিনেশন চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের দিকে ক্রমশ অগ্রসর হব। মোটামুটি প্যারেড আমাদের দেখা কমপ্লিট, আপনারাও দেখলেন। আশা করি ভালোই লাগলো। এবার আমার রওনা এখান থেকে আমাদের চণ্ডীগড়ের উদ্দেশ্যে ট্রেন দেওয়ার আছে। স্টেশনে এক হচ্ছে মাঝখানে কিছু ভালো করে দেখাবো, সন্ধে হয়ে গেছে, তাহলে আলাদা স্টেশনে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে। আমরা জাস্ট উঠলাম চণ্ডীগড়ে, এসে চণ্ডীগড় থেকে ট্রেনে উঠলাম স্লিপার কোচ, মানে এতটাই ভিড়, মানে রিডিকিউলাস। যারা মানে যারা জেনারেল বগির কোচে মানে যারা টিকিটে তারাও স্লিপারে এসে পড়েছে, মানে তার এখন বসার সিট পাইনি। ওয়াশরুমে এসেছি, আপনাদের ওয়াশরুমে দেখাচ্ছি। এক নর্মালি ওয়াশরুম, মানে এসির মতো সিমিলার। মানে নিজের না কেমন লাগছে যে আপনাদের সঙ্গে এই ওয়াশরুমে এসে আমি আপনার সঙ্গে কথা বলা শুরু করলাম, কী করবো বলুন, জায়গা নেই একটু বসে কথাটা বলবো। এখন আমাদের ব্যাগগুলো আমরা এখনো সেট করতে পারিনি। তো এই উঠলাম, খাওয়া দাওয়া করবো, মাঝে সাথে কিছু দেখাতে পারিনি। তো আবার আপনাদের সঙ্গে দিল্লি এখন রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার দিল্লি নেবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আবারও বলছি কিছু মনে করবেন না, কারণ আপনার সঙ্গে এসে আবার দেখা করছি ওয়াশরুমে এসে, আমার নিজে খুব একটা বাজে লাগছে। কিন্তু বিশেষ করুন একটু জায়গা নেই দাঁড়িয়ে কোনো জায়গায় যে কথা বলবো আপনার সঙ্গে, যে কিছু বলবো, কিচ্ছু করতে পারছি না। এখনও বসার সিটটা অবধি পাইনি, অথচ কনফার্ম সিট আমাদের জেনারেল স্লিপার কোচে। প্রত্যেকে বলবো চেষ্টা করবে না এসি কোচে সিট কাটার। এই কালকা মেলে স্লিপারের খুব হেডটিক, মানে ম্যাক্সিমাম বহু লোককে দেখছি যারা উইদাউট টিকিটে স্লিপার কোচে উঠছে, মানে যা চোখে বললো দেখি, মানে এটা কেন জানি না, বাট হচ্ছে। তো চলুন না বেশি কথা বাড়াবো না, ওয়াশরুম থেকে একটু বেরাবো, খাওয়া দাওয়া করবো, কালকে সকালে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা যাতে এসে পৌঁছালাম চণ্ডীগড় থেকে, মানে ট্রেনে উঠেছিলাম, দিল্লিতে এসে পৌঁছালাম। মানে সব থেকে একটা বাজে এক্সপিরিয়েন্স এই দেখুন খালি, যে স্লিপার কোচ রিজার্ভেশন সিট জাস্ট জেনারেল বগি, মানে ইন্ডিয়ান রেলওয়ের কোনো একটা দায়িত্ববোধ নেই কিছু, মানে খারাপ দিককে তুলে ধরা না, বাট বেসিক্যালি একটা কোনো দায়িত্ববোধ নেই যে রিজার্ভেশন সিট যেখানে মানুষ রিজার্ভেশন করে যায় সেখানে জেনারেল কোচ হয়ে গেছে। মানে সবাই এখানে হচ্ছে বিনা টিকিটে, এবং টিটি থেকে শুরু করে জিআরপি থাকা সত্ত্বেও কোনো ব্যাপার না, মানে সবাই উঠছে। মানে এটা কতটা খারাপ পরিস্থিতি দাঁড়ালে এটা আসতে পারে। যারাই দেখবেন যেখান থেকে ইন্ডিয়ান রেলের কাছে একটাই আবেদন যে সতর্ক হন, নাহলে কিন্তু মানে সমস্যাটা বাড়বে বই কমবে না। চলুন আমরা পরে বেরোবো এখান থেকে, দেখা যাক কতটা কী দেখা যায় না দেখা যায়। আর একটু কথা আমার ট্রেনও আছে আমাদের ফেরার। চলুন আগে যেতে যেতে কথা হচ্ছে, যা সিচুয়েশনটা খালি দেখুন।
আমরা এই দিল্লিতে ওল্ড দিল্লিতে নামলাম। ওল্ড দিল্লিতে নেমে এখন আমরা আমার 12:30টার সময় ট্রেন আছে আর কি নিউ দিল্লি থেকে আপনার দুরন্ত এক্সপ্রেস। তার আগে ভাবছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে সামনে লালকেল্লা আছে ওটা একটু দেখবো। তো ফ্রেশ হতে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি নিয়েছি। এখানে গাড়ি ভাড়া মোটামুটি 300-400 টাকার মতো করে পড়ে, 500 টাকার মতো বার্গেনিং করে নেবেন। এবং এই হচ্ছে হলো গিয়ে রাস্তাঘাট। এবং যেটা জানতে পারলাম মানে দিল্লিতে আসলে সাবধান থাকবে, সেখানে ছিনতাই পকেটমারি খুব হয়। মানে আপনি যাবেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার ব্যাগ, পার্স, মোবাইল নিয়ে নেবেন। 12:30 ট্যাক্সি দাদাও বলছে যে এখানে সাবধানে থাক, না হলে খুব মানে চুরি ছিনতাই খুব হয়। মানে একটা আপনাদের এক্সপিরিয়েন্স দেখালাম, আরেকটা এক্সপিরিয়েন্স এখানে মানে হচ্ছে যে রাজধানী ভারতের ক্যাপিটাল, সেখানে এই অবস্থা। তো চলুন আমরা এখন ফ্রেশ ট্রেশ হই, কিছু খাওয়া দাওয়া করি, করে লালকেল্লা ঢুকবো, আপনার সঙ্গে আবার দেখা। আমরা এই এসে পৌঁছালাম, ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের দেখালাম, আমি ট্রেন থেকে নামলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো এতগুলো যখন এপিসোড পরপর আপনারা সিরিজ বাই পার্ট দেখলেন, তাহলে যখন দিল্লিটা কিছুটা ঘুরবো আমি বললাম যে না, তাহলে পার্ট বাই পার্টই দেখানোটাই বেটার হবে। তো চলুন এই পার্টটা মোটামুটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আর এটা কিছু যদি মানে মূল্যবান কিছু বলার কমেন্টের মাধ্যমে বলবেন। তো চলুন এই এপিসোড এখানে শেষ করছি। পরের এপিসোডটা লালকেল্লা দিয়ে ঘুরবো, দিল্লি কিছু ঘোরার চেষ্টা করবো। ঘুরে আমাদের আবার হাওড়া যাওয়ার ট্রেন আছে, ওটাই তুলে ধরবো সেখানে আবার যতটা পারবো। তো এই এপিসোডটা এখানে শেষ করছি। নেক্সট এপিসোডটা আবার নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সেখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এখনের মতো বিদায়।